মানে কমপ্লিট করে দিয়েছি, এটা হয়তো অনেকের মনে হতে পারে যে এইটুকুর মধ্যে ক্যালকেরিয়া ফস কি করে হয়। কিন্তু যখন আপনারা প্র্যাকটিস লাইফে যাবেন, যখন আপনি প্র্যাকটিস করবেন, তখন আপনারা দেখতে পাবেন যে ক্যালকেরিয়া ফস যে ক্রিম, যে জিসটাকে নিয়ে আমাদেরকে কাজ করতে হবে, সেই ক্রিমটা হচ্ছে এইটুকুই। ঠিক আছে, বুঝতে পারা গেছে কথাটা? জি স্যার, বুঝতে পারছি স্যার। জি স্যার। মানে আমি অলওয়েজ রিপ্রেজেন্ট করার চেষ্টা করেছি কি, যে কোনো মেডিসিনের ক্রিম ফিচার মানে অ্যাপ্লাইড যে ব্যাপারটা। কারণটা কি, দেখুন আপনারা যদি হ্যানিম্যানস, ম্যাটিয়ামিকা পিউরা এন্ড ক্রনিক ডিজিজ আপনারা যদি দেখেন, তাহলে একটা মেডিসিন 30 পাতা, 40 পাতা, 70 পাতা। ঠিক আছে, তো তখন আগেকার দিনে যারা স্টলওয়ার্ড ছিল তারা পড়তো ওর মতো বড় বড় মেডিসিন, এবং বড় মেডিসিন পড়ে ঘেটে ঘুটে নিয়ে তারপরে ওটার উপর থেকে প্রেসক্রিপশন করতো। ঠিক আছে, কিন্তু এখনকার দিনে যেটা দেখা যাচ্ছে যে নিয়মটা পরিবর্তন হয়ে গেছে, হোমিওপ্যাথি অনেকটা আপডেট হয়ে গেছে। ঠিক আছে, এখন ব্যাপারটা হয়েছে কি যে 30 পাতা, 40 পাতা, 50 পাতা নোট পড়ার কারো সময় নেই। এবং একটা কথা হচ্ছে কি, আপনি যদি একটা 50 পাতার মেডিসিন পড়বেন, তার মানেটা দাঁড়ালো কি, যে আপনাকে হয়তো দেখা হলো কি 10 দিন, 20 দিন, 30 দিন ধরে একটা মেডিসিন পড়ে যেতে হবে, পড়ে যেতে হবে, পড়ে যেতে হবে। ঠিক আছে, মানে তাহলে সিলেবাসটা যেটা আপনাদের ডিএমএস এখন যেটা 3 বা 4 বছরের, তাহলে 3-4 বছরের মধ্যে ওটা আর কমপ্লিট করা যাবে না। ঠিক আছে, তো সেই জন্য এখনকার দিনের স্টাইলটা হচ্ছে কি, অ্যালেন্সের কিনোটটাকে পড়ো। আমাদের ইন্ডিয়াতে যে সিলেবাস, সেই সিলেবাসের অন্তর্ভুক্ত হচ্ছে অ্যালেন্সের কিনোট। ঠিক আছে, আমাদের অ্যালেনের কিনোটটা আমাদের এটা সিলেবাসে পড়ানো হয়। এবং আমাদের এখানে এরকম ভালো এবং বড় বড় এরকম অনেক টিচার আছে যারা শুধুমাত্র অ্যালেন্সের কিনোটটার উপরেই প্র্যাকটিস করে এবং তার সাথে রেপার্টরিটা ইউজ করে। কিন্তু ম্যাথমেটিকে কি একটাই ইউজ করে, অ্যালেন্সের কিনোট। বরিকটা মাঝে মাঝে একটু খুলে খুলে দেখে। ঠিক আছে, তাহলে অ্যালেন্সের কিনোটের এই যে এইটুকু মেডিসিন গুলো, এইটাকে এইটুকু এরকম ছোট্ট এরকম ভাববেন না আপনারা। ঠিক আছে, এটাকে যদি ভালো রকম করে রপ্ত করতে পারেন, ঠিক আছে, তাহলেই মানে কি বলবো, যে আপনারা আপনাদের মানে যেটা গোল, সেটা আপনারা অনেকটাই অ্যাচিভ করে ফেলতে পারবেন। তারপরে রেপার্টরিটা ঘাটতি আছেন, ধীরে ধীরে নিজেকে সমৃদ্ধ করতে থাকবেন, কি অসুবিধা আছে, তাই নয় কি? তাহলে আমরা আজকে পড়াবো একটা মেডিসিন, হ্যাঁ, লাইকোপোডিয়াম। ঠিক আছে, লাইকোপোডিয়াম মেডিসিনটাকে বলা হয় মনুমেন্ট অফ দ্য ম্যাট্রিয়া মেডিকা। লাইকোপোডিয়ামকে বলা হয় মনুমেন্ট অফ দ্য ম্যাট্রিয়া মেডিকা, অর্থাৎ লাইকোপোডিয়াম মেডিসিনটা হচ্ছে সব থেকে ডিপেক্টিং মেডিসিন গুলোর মধ্যে সর্বপ্রধান। ঠিক আছে, এই মেডিসিনটা মায়াজমের দিক থেকে তোরাকেও কভার করে, সাইকোসিসকেও কভার করে, সিফিলিসকেও কভার করে। সব থেকে বেশি কভার করে তোরাকে, তারপরে সিফিলিসকে, তারপরে সাইকোসিসকে, তারপরে সিফিলিসকে। তাহলে সোরো সাইকোসিফিলিটিক মেডিসিন, এই মেডিসিনটার গুরুত্ব জন্য অনেক বেশি। ঠিক আছে, এবং এটাকে মনুমেন্ট অফ দ্য ম্যাথমেটিকা বলা হয় কেন? কারণটা হচ্ছে কি, আপনি যদি একটা রেশিও বার করেন যে আমি সব থেকে কোন মেডিসিনটা সব থেকে বেশি ইউজ করি, তাহলে নিঃসন্দেহে হবে সেটা লাইকোপোডিয়াম। ঠিক আছে, ইয়াং স্টেজে মানে কি বলবো, যখন মানুষ যুবক থাকে, এই যুবক স্টেজটাতে, হ্যাঁ, লাইকোপোডিয়াম মেডিসিনটা অ্যাজ এ টনিক হিসাবেও কিন্তু ব্যবহার করা যেতে পারে। ঠিক আছে, আপনি বুঝতে পারছেন না আমি কি মেডিসিন দেবো, একটু গ্যাস আছে, একটু মেজাজটা গরম প্রকৃতির, আচ্ছা চলো লাইকোপোডিয়াম দাও। ঠিক আছে, এই মেডিসিনটা ইয়াং স্টেজে, যুবক অবস্থায় এটাকে টনিক হিসাবেও ব্যবহার করে থাকেন অনেকে। ঠিক আছে, তাহলে আমরা আজকে শুরু করতে যাচ্ছি স্ক্রিন শেয়ারের মাধ্যমে আজকের মেডিসিন লাইকোপোডিয়াম। আমরা অ্যালেন্স কিনোট থেকে ম্যাট্রিয়া মেডিকাটাকে একটু এগিয়ে নেব, এগিয়ে নেওয়ার পরে তারপরে আবার আমরা ফিরে যাব অ্যানাটমি ফিজিওলজিতে। সো ফ্রেন্ড, চলুন দেখে নেওয়া যাক লাইকোপোডিয়াম। লাইকোপোডিয়াম মেডিসিনটার কমন নেম হচ্ছে ক্লাব মস। ঠিক আছে, তাহলে লাইকোপোডিয়ামের এক্সিসটাকে আপনারা দেখুন। লাইকোপোডিয়াম ইজ ডাল,
ডাল বলতে তার ইন্টেলেকচুয়াল ক্যারেক্টার দিক থেকে সে ডাল তা নয় কিন্তু, ঠিক আছে, সে তার কাজকর্ম অ্যাক্টিভিটির জায়গাটাতে ডাল। হুম, পেশেন্ট হচ্ছে গরম কাতর এবং পিপাসাহীন অথবা পিপাসাযুক্ত। তাহলে লাইকোপোডিয়াম আমাদেরকে সিলেকশন করতে গেলে আমাদেরকে যে জিনিসটা দেখতে হবে ডাল, হট, থার্স্টলেস, ঠিক আছে, অথবা ডাল, হট, থার্স্টি। তাহলে পেশেন্টটা হচ্ছে ডাল এবং হট, এবং এটা হতে পারে থার্স্টি অথবা থার্স্টলেস। এটা যে কোনো কিছু হতে পারে, থার্স্টিও হতে পারে, থার্স্টলেসও হতে পারে। কিন্তু যদি এখানে চিলি হয়ে যায় তাহলে কিন্তু আমরা লাইকোপোডিয়ামটাকে আবার বাদ দেব। সুতরাং অ্যাকিউটস এর ক্ষেত্রে লাইকোপোডিয়াম যখন আমরা অ্যাপ্লাই করব তখন আমরা অবশ্যই মিলিয়ে দেখে নেব গরম কাতরতা এবং পিপাসা অথবা পিপাসাহীনতা। মায়াজামের দিক থেকে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এটা কভার করছে সোরা, সাইকোসিস এন্ড সিফিলিস। তাহলে এক্সিসটা আপনাদের ক্লিয়ার হয়েছে? এক্সিসটা হচ্ছে ডাল, হট, থার্স্টলেস। ডাল, হট, থার্স্টি। ন্যাট্রামিউরের ক্ষেত্রেও কিন্তু হট এবং থার্স্টি, ঠিক আছে। লাইকোপোডিয়ামে কিন্তু হট, থার্স্টি অথবা হট, থার্স্টলেস, ঠিক আছে। তাহলে যদি এখানে দেখা যায় যে চিলি প্লাস থার্স্টি, চিলি প্লাস থার্স্টলেস, এরকম যদি আমরা দেখি তাহলে আমরা লাইকোপোডিয়ামটাকে আর তখন আমরা ভাববো না। হ্যাঁ, ক্রনিকের ক্ষেত্রে হয়তো দেখা হলো কি আমরা কোনো ক্ষেত্রে আমরা ভাবতে পারি, হয়তো দেখা হলো কোনো স্ট্রং জেনারেল সিমটম ম্যাচ করে গেল, তাহলে তো সেই ক্ষেত্রে মনে করুন এই একটা সিমটমের উপর ভিত্তি করে আমরা তো লাইকোপোডিয়ামকে বাদ দিতে পারবো না। তবে ইন জেনারেল সামগ্রিকভাবে যদি আমরা দেখি তাহলে লাইকোপোডিয়াম হচ্ছে হট এবং থার্স্টলেস অথবা হট এবং থার্স্টি, এবং তার সাথে সে হবে কি তার অ্যাক্টিভিটি তেমন খুব একটা বেশি থাকবে না, সে হবে একটু ডাল প্রকৃতির। পেশেন্টের কনস্টিটিউশনটা দেখুন। পেশেন্টের কনস্টিটিউশন হচ্ছে অ্যালার্জিক কনস্টিটিউশন, কার্বোনাইট্রোজেনাইট কনস্টিটিউশন, ডেলিকেট কনস্টিটিউশন, ডিসক্রেটিক কনস্টিটিউশন, ডরফিস, সোরিক, ফ্লেথোরিক, ব্রেকেটিক। তাহলে এতগুলো কনস্টিটিউশনকে সে কভার করে। এবং আমি আপনাদেরকে আরেকটা জিনিস বলবো যে আমি যে কনস্টিটিউশন, টেম্পারামেন্ট এবং ডায়াথিসিস গুলো নিয়ে যে কাজটা করেছি, তো আমি সেখানে দেখেছি অলমোস্ট লাইকোপোডিয়াম সব ধরনের কনস্টিটিউশন, টেম্পারামেন্ট এবং ডায়াথিসিসকে কভার করতে, ঠিক আছে। মানে অলমোস্ট 99.99% লাইকোপোডিয়াম প্রায় সবগুলোকেই কভার করে। টেম্পারামেন্টস যেমন বিলিয়াস মানে পিত্ত, কোলেরিক মানে এটা হচ্ছে কি বলুন তো উগ্র মেজাজি এবং পিত্ত প্রধান, মেলানকোলিক, নার্ভাস, ফ্লেগমেটিক, লিউকোফ্লেগমেটিক, স্যাঙ্গুইন, সব টেম্পারামেন্টকে ওয়ে কভার করেছে। এবং ডায়াথিসিস ডিস্ট্রাকটিভ, ডিসক্রেটিক, হেমারেজিক, লিথমিক, লিম্পেটিক, স্ক্রোপুলাস, টিউবারকুলাস। সুতরাং এই ক্ষেত্রে আমি একটাই কথা বলবো যে ন্যাট্রামিউর প্রয়োগ করতে গেলে টেম্পারামেন্ট, ডায়াথিসিস ইত্যাদি যদি আপনারা মনে করেন যে না আমি এটা উপেক্ষা করব, আমি দেখবো না, আপনারা তাও করতে পারেন। কেন? কারণটা হচ্ছে লাইকোপোডিয়াম যেমন সবকটা মায়াজমকেই কভার করে ফেলে, সেরকম সবকটা কনস্টিটিউশন, টেম্পারামেন্ট, ডায়াথিসিসকেও কিন্তু লাইকোপোডিয়াম কভার করে। যদিও মোটা সোটা লোকেদের থেকে একটু পাতলা লোকেদের ক্ষেত্রে এই লাইকোপোডিয়ামটা বেশি ব্যবহার হয়, কিন্তু আবার দেখা গেছে কি যে সিমটম সিমিলারিটি যখন বিদ্যমান তখন মোটা সোটা লোকের উপরেও কিন্তু লাইকোপোডিয়াম সাকসেসফুলি কাজ করেছে, ঠিক আছে। সুতরাং এখানে লাইকোপোডিয়ামের ব্যাপারটা হলো কি যে কোনো কনস্টিটিউশন, যে কোনো টেম্পারামেন্টের উপরে এটা কাজ করতে পারে। এটা প্রিডোমিনেন্টলি শরীরের ডান পাশে ক্রিয়া করে, বাম পাশেও ক্রিয়া করে। লাইকোপোডিয়ামের রোগগুলো শরীরের ডান দিকে শুরু হয়ে বাম দিকে বিস্তার লাভ করে। তাহলে বুঝতে পারা গেছে? তাহলে আমি এর থার্মালটা কি বললাম? লাইকোপোডিয়াম হচ্ছে হট এবং থার্স্টি, আইদার থার্স্টি অর থার্স্টলেস, মায়াজম, সোরা, সিফিলিস, সাইকোসিস, এবং কাজ করে শরীরের ডান পাশে, রোগ লক্ষণগুলো শরীরের ডান দিক থেকে বাম দিকে যায়। তাহলে রোগ লক্ষণগুলো শরীরের ডান দিকে তৈরি হয় এবং সেটা বাম দিকে ছড়িয়ে পড়ে, ঠিক আছে। দেখো ক্লিনিক্যাল ইন্ডিকেশন কি কি, মানে লাইকোপোডিয়াম, 1 মিনিট। আচ্ছা, একটু জিজ্ঞাসা করে নি, আপনারা সবাই কি আমার স্ক্রিনটা দেখতে পাওয়া, আমার আওয়াজ শুনতে পাওয়া, এই জায়গাগুলোতে তো কারো অসুবিধা হচ্ছে না আশা করি? জি স্যার, শোনা যাচ্ছে স্যার স্ক্রিনটা। হ্যালো এভরিওয়ান। জি স্যার, জি স্যার, সব ঠিক আছে স্যার। স্যার কোনো সমস্যা হচ্ছে না স্যার।
আচ্ছা, এভরিথিং ইজ ওকে। ওকে, দেন এগেইন স্টার্ট স্ক্রিন শেয়ারিং। আমি আবার স্ক্রিন শেয়ারটা শুরু করলাম। যখন সবকিছু দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে, তাহলে চলি। তাহলে এবার দেখুন, তাহলে আমি এটুকু ক্লিয়ার করতে পেরেছি লাইকোপোডিয়াম গরম কাতর, পিপাসাহীন অথবা পিপাসাযুক্ত, সোরাসাইকোসিস, সিফিলিস সবকিছুর উপরে কাজ করে, মোটামুটি সব কনস্টিটিউশনের উপরে কাজ করে। লাইকোপোডিয়াম শরীরের ডান দিকে বেশি কাজ করে এবং রোগগুলো শরীরের ডান দিক থেকে শুরু হয়ে বাম দিকে যায়। ঠিক আছে? যখন আপনারা দেখতে পেলেন একটা রোগী কি গরম কাতর, পিপাসা বেশ ভালোই আছে, শরীরের রোগটা ডান দিকে শুরু হয়েছে, বাম দিকে যাচ্ছে। ঠিক আছে? এবং তার সাথে বলে যে বিকালে বৃদ্ধি। তাহলে এবার বলুন লাইকোপোডিয়াম ছাড়া আর কি দিবে না? তাহলে তো এই কেসটাকে যখন আপনারা ঘাটবেন দেখবেন আলটিমেট লাইকোপোডিয়ামই বেরোবে। ঠিক আছে? কি লাইকোপোডিয়ামের যে মূল বিষয়বস্তুটা এটা আপনারা দেখতে পেয়ে গেছেন। তবে হ্যাঁ, আমি আরো কিছু পয়েন্ট আমি এখানে বলে দিতে চাই লাইকোপোডিয়ামের থিমটা। লাইকোপোডিয়ামের পেশেন্টরা লাভ স্টাডিজ, লাইকোপোডিয়ামের রোগী পড়াশোনা করতে ভালোবাসে, বইপত্র ভালোবাসে এবং নলেজ গেইন করতে ভালোবাসে। তারা একটু গরম খাবার খেতে পছন্দ করে, উষ্ণ খাবার খেতে পছন্দ করে, গরম বা উষ্ণ পানীয় পান করতে পছন্দ করে এবং মিষ্টি জাতীয় খাবারগুলো পছন্দ করে। ঠিক আছে? তাহলে লাইকোপোডিয়ামের পেশেন্টরা কি করতে ভালোবাসে? বই পড়তে, জ্ঞান অর্জন করতে পছন্দ করে, গরম গরম খাবার বা পানীয় পছন্দ করে এবং মিষ্টি জাতীয় খাবারটা পছন্দ করে। 3 নম্বর পয়েন্ট, হার্ড অন ইনফিরিয়র। ঠিক আছে? যারা ছোট তাদের প্রতি একটু শক্ত, হুম, এবং যারা সুপিরিয়র তাদের প্রতি আবার একটু সফট। হ্যাঁ, তার মানেটা হচ্ছে কি শক্তের ভক্ত নরমের জম। এই লাইনটা আমি একটু ছন্দের মতো করে বললাম। ঠিক আছে? এই লাইনটা এই জন্য বললাম যাতে করে এটা আপনাদের মনে গেঁথে যায়। তাহলে শক্তের ভক্ত নরমের জম কে? এটা হচ্ছে লাইকোপোডিয়াম। লাইকোপোডিয়াম হচ্ছে শক্তের ভক্ত নরমের জম, হার্ড অন ইনফিরিয়র, সফট অন সুপিরিয়র। তাহলে লাভ স্টাডিজ, পেশেন্টটা পড়াশোনা করতে, জ্ঞান অর্জন করতে, বিষয়টাকে জানতে বুঝতে পছন্দ করে, গরম গরম খাবার পছন্দ করে, উষ্ণ খাবার পছন্দ করে, মিষ্টি জাতীয় খাবার পছন্দ করে। হুম, ডিলিজেন্ট এই লাইনটা আমি অ্যাভয়েড করলাম কারণ এটা বোঝাতে একটু সময় নিয়ে নেবে, কিন্তু আমি ক্লাসটা তাড়াতাড়ি শেষ করতে চাইছি। সিরিয়াস লুকিং, নেভার স্মাইলিং চাইল্ড, যে বাচ্চাগুলোকে দেখতে একদম সিরিয়াস মনে হয় এবং খুব বেশি খ্যাঁখ্যা করে হাসে না, তাহলে এই ধরনের বাচ্চাদের লাইকোপোডিয়াম প্রয়োগ করা যেতে পারে। তাহলে চাইল্ড উইথ বিন শেপ, বিন বলতে বুঝতে পেরেছেন? বিন বলতে বোঝাচ্ছে হচ্ছে, বিন বলতে মানে কিভাবে বলি, বরবটিগুলো আমরা দেখেছি। ঠিক আছে? ওই ধরনের বিনগুলো হয়। তাহলে এই বিনগুলো যেরকম বা বরবটিগুলো দেখতে যেরকম, বরবটির বীজগুলো যেরকম দেখতে যেরকম, ঠিক ওই টাইপের ফেস। ঠিক আছে? কি লেখা আছে? বস্ট ফরহেড, তার কপালটা বেশ উন্নত, চওড়া, উঁচু। ঠিক আছে? অ্যাঙ্গার উইথ টিমিডিটি, সে একটু রাগী কিন্তু আবার বহির প্রকাশ করছে কি নম্র ভাবে। তাহলে অ্যাঙ্গার উইথ টিমিডিটি সারফেস অন ফেস অ্যাজ ডক্টর অ্যাপ্রোচ টু এক্সামাইন। ডক্টর যখন পেশেন্টটাকে অ্যাপ্রোচ করছে পরীক্ষা করার জন্য, তখন তার মধ্যে দেখা যাচ্ছে রাগ, কিন্তু আবার বাহ্যিক দিক থেকে একটু নরম নরম ব্যাপার দেখা যাচ্ছে। হট পেশেন্ট হু লাভ হট ফুড এন্ড ড্রিঙ্কস, অ্যাডাল্ট হু আর অলওয়েজ কিন অন হ্যাঁ, অ্যাডাল্ট হু আর অলওয়েজ কিন অন থরো ইনভেস্টিগেশন। এবং যারা অ্যাডাল্ট তাদেরকে যদি আপনি থরলি ইনভেস্টিগেশন করেন তাহলে দেখতে পারবেন সে হচ্ছে কিন, মানে সার্ফ। তাহলে এইবারকে আমি এই টোটাল বিষয়টাকে গুছিয়ে সুন্দরভাবে একসাথে বলে দিই। লাইকোপোডিয়ামের পেশেন্টরা পড়াশোনা করতে, জ্ঞান অর্জন করতে ভালোবাসে, গরম খাবার খেতে পছন্দ করে। ঠিক আছে? শক্তের ভক্ত নরমের জম বললাম, দেখতে হবে খুব সিরিয়াস, বাচ্চারা দেখতে হবে সিরিয়াস, খুব বেশি ফেকফেক করে হাসবে না। ঠিক আছে? এবং হবে সে প্রচন্ড বুদ্ধিমান টাইপের পেশেন্ট। ঠিক আছে? গরম কাতর, কিন্তু তারপরে আবার গরম গরম পানীয়, দুধ এগুলো পছন্দ করবে। কন্ট্রাডিকশন এখানে একটা কি, গরম কাতর বাট বেটার বাই ওয়ার্ম ড্রিঙ্কস। পেশেন্টটা গরম কাতর কিন্তু উষ্ণ পানীয়তে সে আরাম বোধ করবে।
এলিমিনেশন, আমরা কি দেখলে লাইকোপোডিয়ামটাকে ছাঁটাই করে দিব বা ইউজ করব না। ইফ ইন্টেলিজেন্স এন্ড ডিলিজেন্স ইজ ল্যাকিং, পেশেন্টের মধ্যে যদি বুদ্ধিমত্তার অভাব থাকে, ঠিক আছে, সে যদি একটু বোকাশোকা প্রকৃতির হয়, তাহলে আমরা লাইকোপোডিয়ামটাকে বাদ দিব। আমি এই ক্ষেত্রে একটা ক্লিনিক্যাল আমার এক্সপিরিয়েন্স শেয়ার করি। আতিকুল্লাহ সেদিন আমার ক্লিনিকে এসেছিলেন। তো আমি একটা কেসে কেস চেকিং করছি। দেখা যাচ্ছে কি যে একটা পেশেন্ট খুব রোগা এবং খুব বেটে সেটে প্রকৃতির, ঠিক আছে। তো কেস চেকিং করতে করতে আমাকে হঠাৎ করে বললো যে স্যার এই কেসটাতে ব্যারেটে কাপ চিন্তা করা যায় না। তো আমি বললাম যে না, এটাতে ব্যারেটে কাপ চিন্তা করা যায় না, যদিও সমস্ত লক্ষণগুলো মনে হচ্ছে ব্যারেটে কার্ভের মতো আপাত দৃষ্টিতে, বাট এখানে ব্যারেটে কাপ অ্যাপ্লাই এই জন্য করা যেতে পারে না বিকজ দ্য পেশেন্ট ইজ ভেরি ইন্টেলেকচুয়াল। পেশেন্টটা হচ্ছে কি প্রচন্ড বুদ্ধিমান প্রকৃতির পেশেন্ট, অ্যান্ড লাইকোপোডিয়াম হচ্ছে কি সরি এবং ব্যারেটে কার্ভ হচ্ছে কি তার মধ্যে ল্যাক অফ ইন্টেলিজেন্স। ব্যারেটে কার্ভের মধ্যে কি দেখা যায়, তার বুদ্ধিমত্তার অভাব। তাহলে বুদ্ধিমত্তার যে পরিচয়টা পাওয়া গেছে, আমরা এটার উপর বেস করে আমরা লাইকোপোডিয়ামকে অ্যাপ্লাই করলাম, এবং তারপরে দেখা গেছে ধাপে ধাপে ওই পেশেন্টটা বারংবার আমার চেম্বারে এসেছে, নিজের জন্য এক দুবার এসেছে, কিন্তু বহুবার দেখা যাচ্ছে কি এই সেদিন 5 জনকে নিয়ে এসেছে, সেদিন 7 জনকে নিয়ে এসেছে, সেদিন 2 জনকে নিয়ে এসেছে। সে অনেক পেশেন্ট আমাকে সরবরাহ করেছে, অনেক অনেক রোগী আমার কাছে নিয়ে এসেছে, ঠিক আছে। এবং সে এসে বলে কি হ্যাঁ স্যার আমি তো ভালো হয়ে গেছি, আমার জন্য না, এই লোকজনগুলো আমাকে ধরেছে, আমাকে আসতেই হবে, এই তাই আমি আসলাম চেম্বারটা আপনার দেখিয়ে দিতে, ঠিক আছে। তাহলে আপনি দেখুন, আমি যে ওখানে সিলেকশনটা করলাম তার বুদ্ধিমত্তার উপর নির্ভর করে দেখলাম কি পেশেন্টটা হচ্ছে গরম কাতর, তার মধ্যে পিপাসা মোটামুটি তেমন ছিল না, এবং পেশেন্টটা ভেরি ইন্টেলিজেন্ট, ঠিক আছে। গরম গরম খাবার খেতে পছন্দ করে, মিষ্টি জাতীয় খাবার খেতে পছন্দ করে, ঠিক আছে। শরীরের রোগ লক্ষণগুলো শরীরের ডান দিকে। তাহলে এই লক্ষণগুলোর উপর ভিত্তি করে আমরা লাইকোপোডিয়াম সিলেক্ট করতে পারি। তাহলে লাইকোপোডিয়াম আমরা সিলেক্ট করব কিভাবে? আমরা দেখব গরম কাতর, পিপাসাহীন বা পিপাসাযুক্ত, গরম খাবার মিষ্টি জাতীয় খাবার পছন্দ করছে, রোগীটা একটু রাগী প্রকৃতির, হ্যাঁ, বেশ বুদ্ধিমান প্রকৃতির, ঠিক আছে, এবং গরম কাতর, তারপরে গরম খাবারটা পছন্দ করছে এবং বেশ বুদ্ধিমান। তাহলে আমরা যদি এই কটা জিনিস আমরা যদি পাই, তাহলে আমরা নির্দ্বিধায় লাইকোপোডিয়াম প্রয়োগ করতে পারি। তাহলে এই কটা পয়েন্ট কি কি? গরম কাতর, পিপাসাযুক্ত বা পিপাসাহীন, গরম খাবার পছন্দ করে, মিষ্টি খাবার পছন্দ করে, বেশ বুদ্ধিমান প্রকৃতির, এবং রোগ লক্ষণগুলো শরীরের ডান দিকে আক্রমণ করেছে। তাহলে আমরা এই কোটা লক্ষণের উপর ভিত্তি করে রোগের নাম যাই হোক না কেন, তাহলে আমরা লাইকোপোডিয়াম এখানে প্রয়োগ করতে পারি, সাফল্যের সাথে প্রয়োগ করতে পারি, ঠিক আছে। তাহলে বন্ধুরা এবার তাহলে আসি আমরা লাইকোপোডিয়াম তো আমরা একটা লাইকোপোডিয়ামের একটা ক্রিম ফিচার বা একটা থিম আমরা জেনে নিলাম। আমরা ম্যাথমেটিকাতে ঢোকার আগে আমি আপনাদের কাছে একটু জেনে নিতে চাই, বলুন বন্ধুরা, আপনাদের কি এই পর্যন্ত যেটুকু আমি বললাম সেটা কি আপনাদের মনে গেঁথে গেছে? এটা কি আমি আপনাদেরকে পরিষ্কার করতে পেরেছি? জি স্যার, অনেক সুন্দর হয়েছে আর কি, একেবারে মানে মাথার মধ্যে ঢুকে গেছে আর কি। জি স্যার, খুব ভালো লাগছে স্যার। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ হ্যাঁ, স্যার। তাহলে হ্যাঁ হ্যাঁ, তাহলে লাইকোপোডিয়াম, আপনাদের আরেকটা কথা বলি, আমাদের এর সাথে উপস্থিত আছেন মেহেদী স্যার। মেহেদী স্যারকে সবাই আপনারা বলবেন একটু রেপার্টরিটা দেখিয়ে দেওয়ার জন্য, ঠিক আছে। কারণটা হচ্ছে কি, আপনাদের মধ্যে আমি দেখেছি ওখানে মেহেদী বাবু রেপার্টরিতে বেশ ভালো এক্সপার্ট, ঠিক আছে। আমি আপনাদের এটা বলে রাখলাম, এবার আপনারা মেহেদী বাবুর সাথে কথা বলে নেবেন। চলুন তাহলে আমরা এগিয়ে যাই। অ্যালেন্স কিনোটে লাইকোপোডিয়ামটা, আচ্ছা চলুন স্টার্ট শেয়ারিং এগেইন, ঠিক আছে। লাইকোপোডিয়াম, তাহলে দেখুন লাইকোপোডিয়ামের কমন নেম হচ্ছে উলফস ফুড। আচ্ছা আমি এইভাবে প্রশ্ন বরাবর ধরি, লাইকোপোডিয়ামের কমন নেম হচ্ছে উলফস ফুড ক্ল্যাপমস। লাইকোপোডিয়ামটা গোটাটা পরে অ্যালেন্সকি নোট থেকে আমি যেটা পেয়েছি রোগের কারণ, সেটা আমি সবার উপরে তুলে ধরেছি। রোগের কারণ ভয়, রাগ, ক্ষোভ অথবা বিরক্তি। রোগের কারণটা হচ্ছে কি রাগ, ক্ষোভ, ভয় অথবা বিরক্তি, তৎসহ জমে থাকা অসন্তোষ ইত্যাদি। মনের ভিতরে কোনো আনস্যাটিসফ্যাক্টরি, কোনো অসন্তোষ, কোনো আনস্যাটিসফ্যাক্টরি ব্যাপার জমে থেকে 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 এই রোগের উৎপত্তি হয়েছে। রোগী রাগ হয় কিন্তু তার বহিঃপ্রকাশ করতে পারে না, এটার জন্য প্রধান মেডিসিন হচ্ছে স্ট্যাপিসিওক্রিয়া।
কিন্তু স্ট্যাফিসেগ্রিয়ার পরে স্থান দেওয়া যাবে কার? লাইকোপোডিয়াম এন্ড কোলোসিন। যদি আপনারা দেখেন রাগ চাপা পড়ে রোগের উৎপত্তি, তাহলে প্রধান স্ট্যাফিসেগ্রিয়া এবং তারপরের ধাপেই আসছে লাইকোপোডিয়াম এন্ড কোলোসিন। তাহলে রোগের কারণ হচ্ছে ভয়, রাগ, ক্ষোভ অথবা বিরক্তি, তৎসহ জমে থাকা অসন্তোষ ইত্যাদি। মোডালিটি, তারপরে আমি মোডালিটিটাকে রেখেছি কেন? কারণ এই মোডালিটির উপর বেস করে আমাদেরকে অনেক সময় অ্যাকিউট কেসগুলোকে প্রেসক্রিপশন করতে হয়। দেখা যাচ্ছে অন্য সিমটম তেমন ম্যাচ করছে না, শুধু মোডালিটির উপর বেস করে আমরা প্রেসক্রিপশনটা করলাম। লাইকোপোডিয়ামের বৃদ্ধি, প্রায় সব লক্ষণ বিকাল 4টা থেকে 8টা পর্যন্ত বৃদ্ধি পায়। হেলেবোরাসেও এই লক্ষণটা আছে। এবং আদার্স জেনারেল দিয়ে আপনারা হেলেবোরাসের সাথে এটা পার্থক্য করবেন। বিকাল 4টা থেকে যদি সন্ধ্যা 9টা পর্যন্ত বৃদ্ধি ঘটে, তাহলে কোলোসিন এবং ম্যাকফোসের কথা চিন্তা করব। তাহলে বৈকাল 4টা থেকে সন্ধ্যা 8টা পর্যন্ত রোগগুলো বৃদ্ধি পায়, এতে হেলেবোরাসেও এই লক্ষণটা আছে। কিন্তু এটা লাইকোপোডিয়ামের প্রাইম সিমটম, বিকাল 4টা থেকে 8টা পর্যন্ত বৃদ্ধি। কিন্তু যদি 9টা পর্যন্ত বৃদ্ধি হয়, তাহলে আমরা কোলোসিন এবং ম্যাকফোসের কথা চিন্তা করব। লাইকোপোডিয়ামের উপশম, গরম খাদ্য এবং পানীয়তে উপশম, মাথা আবরণ মুক্ত রাখলে উপশম, পোশাক বা গাত্র আবরণ ঢিলা করে দিলেই উপশম। ঢিলে ঢালা কাপড় পরতে পছন্দ করে লাইকোপোডিয়াম। কাপড় চোপড় গুলো একটু ঢোলা ঢালা করে দিলে বেশ ভালো লাগে। কোমরের একটু ঢোলা করে দিলে লাইকোপোডিয়ামের কনস্টিটিউশন সম্পর্কে আমরা জানি। কনস্টিটিউশনটাকে সবার উপরে রেখা হয়েছে কেন? কারণটা হচ্ছে কি, কনস্টিটিউশন এটার মাধ্যমে আপনাদের আইকিউটা তৈরি হবে, বা পেশেন্টের উপর দৃষ্টি নিক্ষেপ করে আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ এটা এই মেডিসিনের পেশেন্ট। ঠিক আছে, এই জন্য আমি কনস্টিটিউশনটাকে সবার উপরে রেখেছি। কারণটা হচ্ছে কি, অবজারভেশন পাওয়ার যখন আপনাদের ইনক্রিজ করতে হবে, তখন ওটা কিভাবে করবেন? তখন নিশ্চয়ই রুগী দেখে করবেন, এবং রুগী দেখে চিনবেন। তার জন্য জানা দরকার প্রত্যেকটা মেডিসিনের পার্টিকুলার কনস্টিটিউশন। লাইকোপোডিয়ামের রোগ হচ্ছে জটিল প্রকৃতির, ক্রমবর্ধমান এবং পুরাতন। ঠিক আছে, লাইকোপোডিয়াম সে সমস্ত লোকেদের জন্য উপযোগী তাদের শরীরটা দুর্বল কিন্তু বুদ্ধিটা বেশ তীক্ষ্ণ। তাহলে আমি সেই রোগীটা যে এক্সাম্পল দিলাম, আমি দেখলাম তার শরীরটা দুর্বল কিন্তু বুদ্ধিটা তীক্ষ্ণ। গরম কাতর, পিপাসাহীন, গরম গরম খাবার পছন্দ করে, মিষ্টি পছন্দ করে, ডান দিকে রোগের আক্রমণ, বাস হয়ে গেল লাইকোপোডিয়াম। তাহলে লাইকোপোডিয়ামের রোগীর হচ্ছে শরীরটা দুর্বল, বুদ্ধিটা বেশ তীক্ষ্ণ, শরীরের ঊর্ধ্বাংশটা হচ্ছে কিরকম শীর্ণ রোগা, কিন্তু নিম্নাংশটা হচ্ছে তুলনামূলক ফোলা। এবারে যদি আপনাদের ক্লিনিকে দেখেন কোন রোগী শরীরের ঊর্ধ্বাংশটা শুকনো এবং নিম্ন অংশ কোমর থেকে বা উদর থেকে তার নিচের অংশটা ফোলা ফোলা, পায়ের উপরে যে হাড় সংলগ্ন জায়গাটাতে, সাইন বোন সংলগ্ন জায়গাটাতে আপনারা আঙ্গুল দিয়ে চিপে দিচ্ছেন, দেখছেন গর্তের মতো বসে যাচ্ছে, এবং তার সাথে দেখছেন উপরের অংশটা তীক্ষ্ণ। তাহলে এবার রোগী যদি পিপাসাহীন, গরম কাতর, দিকে আক্রমণ, গরম খাবার, মিষ্টি খাবার পছন্দ, তাহলে এবার লাইকোপোডিয়াম ছাড়া অন্য কিছু ভাবার কোনো উপায় আছে? বা এখানে 1 ঘন্টা অপচয় করার কোনো ব্যাপার আছে? তাহলে তো এখানে আপনার লাইকোপোডিয়াম প্রয়োগ করে দিলে রোগটা ভালো হয়ে যাবে। ঠিক আছে, তাহলে শরীরের ঊর্ধ্বাংশটা হচ্ছে কিরকম রোগা, শীর্ণ, তুলনামূলকভাবে নিম্নাঙ্গটা হচ্ছে ফোলা বা শতগ্রস্ত। যাদের ফুসফুস ও লিভারের রোগ হওয়ার প্রবণতা আছে তাদের জন্য উপযোগী। যে সমস্ত লোকেদের দেখবেন যে লাং রিলেটেড ডিজিজ এবং তার সাথে লিভার রিলেটেড ডিজিজ একসাথে আছে, তাহলে আপনি তার ক্ষেত্রে লাইকোপোডিয়ামের কথা ভাবতে পারেন। কম্পেয়ার করুন ক্যালকেরিয়া, ফসফরাস এবং সালফারের সাথে। এবং জীবনের উভয় প্রান্তে, বিশেষত শিশু ও বৃদ্ধকালে উপযোগী। লাইকোপোডিয়ামটা ইয়াং স্টেজে টনিক হিসাবে কাজ করে, কিন্তু এই মেডিসিনটা হচ্ছে মানে জীবনের উভয় প্রান্ত, বাচ্চাদের এবং বৃদ্ধদের ক্ষেত্রেও বেশি উপযোগী। লাইকোপোডিয়ামের গাত্রবর্ণটা হচ্ছে কিরকম, ময়লা, ফ্যাকাশে, অস্বাস্থ্যকর, মুখমণ্ডলের চামড়া জড়ো জড়ো বা বলিরেখাযুক্ত, বয়সের তুলনায় অধিক বৃদ্ধ দেখায়, নাকের পাখনা দুটি ক্রমাগত ওঠানামা করে। তাহলে এবার আপনারা দেখছেন মুখমণ্ডলের চামড়াটা জড়ো জড়ো, তার সাথে ফুসফুসের রোগ। রেপার্টরিতে যদি আপনারা দেখেন, তাতে লাইকোপোডিয়াম একটাই ফার্স্ট গ্রেড মেডিসিন। আপনারা এই জায়গাগুলোতে আপনারা করতে পারেন কি, ক্লিনিক্যালি মানে স্পেসিফিক ইউজ করতে পারেন মেডিসিন গুলোকে। কারণটা হচ্ছে কি, দেখুন যাদের প্রচন্ড, যদিও আমি অনেকে বলবে হয়তো এই পদ্ধতিটা ঠিক না, এইভাবে মানে ইউজ করা ঠিক না, ঠিক আছে, কিন্তু আপনি দেখুন আমি যুক্তিযুক্ত ভাবে এটাকে আমি উপস্থাপনা করছি।
আমি আশা করি এটাকে আপনারা কাটাতে পারবেন না। Face wrinkle accompanied by এখানে নেই। Face wrinkle forehead দেখি, হ্যাঁ, accompanied by head complaint, chest complaintটা কোথায় গেল? head think, forehead accompanied by, দেখেন chest symptom। তাহলে face wrinkle forehead তার সাথে কি আছে? উইথ চেস্ট কমপ্লেন। দেখুন মেডিসিন একটাই, লাইকোপোডিয়াম। তাহলে আমি যখনই দেখি বক্ষ সংক্রান্ত রোগ, বুকের রোগ কোন রোগী নিয়ে এসেছে এবং দেখা যাচ্ছে যে তার কপালের চামড়াটা জড়ো জড়ো, তখন আমি করি কি? লাইকোপোডিয়ামটাকে ইউজ করি। কারণ দেখুন এখানে লাইকোপোডিয়াম একদম ফার্স্ট গ্রেড মেডিসিন। আপনারা এটা বুঝতে পেরেছেন আশা করি। কপালের চামড়া জড়ো জড়ো, তার সাথে বুকের রোগ হলে আমি লাইকোপোডিয়ামটা এখানে স্পেসিফিক ভাবে ইউজ করি। আপনারা রেপার্টরিটা দেখে নিলেন। তাহলে কিরকম বুঝিয়ে দিলাম। শরীরটা দুর্বল, লাইকোপোডিয়ামের শরীর দুর্বল, বুদ্ধিটা তীক্ষ্ণ। শরীরের ঊর্ধ্বাংশটা রোগা, নিম্নাংশটা তুলনামূলকভাবে স্থূল, ফোলা বা শোথগ্রস্ত। এবং যাদের ফুসফুস এবং লিভারের রোগ হওয়ার প্রবণতা আছে, জীবনের উভয় প্রান্ত শিশু বৃদ্ধকালে উপযোগী, গায়ের রংটা ময়লা ফ্যাকাশে অস্বাস্থ্যকর, মুখমণ্ডলের চামড়া জড়ো জড়ো বা বলিরেখাযুক্ত, বয়সের তুলনায় অধিক বৃদ্ধ দেখাচ্ছে, নাকের পাখনা দুটি ক্রমাগত ওঠানামা করছে, ব্র্যাকেটে অ্যান্টিমটার। ফুসফুস সংক্রান্ত রোগ, তার সাথে নাকের পাখনা দুটো ওঠানামা করছে, তাহলে আমরা এখানে অ্যান্টিমটারের সাথে কম্পেয়ার করে নেব। ছোট শিশুদের ক্ষেত্রে দেখুন, শিশুরা রোগা পাতলা এবং দুর্বল প্রকৃতির, এবং শরীরের তুলনায় মাথাটা বেশ বড় এবং হৃষ্টপুষ্ট। তাহলে শিশুরা রোগা পাতলা দুর্বল, শরীরটা বড় হৃষ্টপুষ্ট, জ্বালাতন পরিণামের বাচ্চাগুলো সারাদিন ঘুমাচ্ছে, জ্বালাতন। তাহলে পরিণাম এবং জ্বালা পাই এই মেডিসিন যদি জ্বালাতন সেটা বেশ তো অর্থ বৃত্তির মনোভাবাপন্ন লোকের জন্য ইহা অতি উৎকৃষ্ট। বলবে ঠিক আছে, আরো আপনাকে অনেক পেশেন্ট দিয়ে পুষিয়ে দেবো, একটু কম নেন, ঠিক আছে, এই ধরনের কথাবার্তা গুলো বলবে। মানে সে যে কৃপণ, তার হাবে ভাবে চাল চলনে সে প্রকাশ করবে, এবং সে হবে কি? লোভী প্রকৃতির, অর্থলোভী, অর্থ পিপাসু, কৃপণ, হিংসুক এবং হিংসুটে প্রকৃতির ব্যক্তি, এবং নিজ প্রবৃত্তির মনোভাব। ঠিক আছে, তো রোগীর মেজাজটা কিরকম? বড় খিটখিটে প্রকৃতির। ঘুম থেকে ওঠার সময় মেজাজটা খুব গরম থাকে, কুৎসিত আচরণ করে, চিৎকার করে ও লাথি মারে। ছোট বাচ্চারা দেখবেন ঘুম থেকে উঠে খুব কান্না কাচ্ছে, জেদ করছে, ওকে নিতে গেলে লাথি মারছে, এরকম মেজাজ আপনারা দেখতে পাবেন। রোগীর মেজাজটা বড়ই খিটখিটে, ঘুম থেকে ওঠার সময় মেজাজটা খুব গরম থাকে, কুৎসিত আচরণ করে, চিৎকার করে ও লাথি মারে, অল্পেই রেগে যায়। কোন রকমের বাধা বা প্রতিবাদ বা বিরুদ্ধ আচরণ রোগী সহ্য করতে পারে না। চ্যাপ্টার মাইন্ড, রেপার্টরিতে চ্যাপ্টার মাইন্ড, রুব্রিক হচ্ছে কন্ট্রাডিকশন, সাব রুব্রিক হচ্ছে ইনটলারেন্স। গায়ে পড়ে তর্ক করতে ভালোবাসে, তর্ক বা ঝগড়া করতে করতে কাণ্ডজ্ঞান হারিয়ে ফেলে। তাহলে দেখেন কোন রকমের বিরুদ্ধ আচরণ সহ্য করতে পারে না, প্রতিবাদ সহ্য করতে পারে না। এটা রুব্রিক আপনারা কোথায় পাবেন? চ্যাপ্টার মাইন্ডে যান। চ্যাপ্টার মাইন্ডে গিয়ে আপনারা দেখুন কন্ট্রাডিকশনের জায়গায় দেখুন ইনটলারেন্স, কন্ট্রাডিকশন। রোগী কোন রকমের বাধা বা বিরুদ্ধ আচরণ রোগী সহ্য করতে পারে না, মানে তার বিপক্ষে বা তার দ্বিমত হলে সে সহ্য করতে পারে না। দেখুন এখানে লাইকোপোডিয়াম ফার্স্ট গ্রেড, এবং তার সাথে আরো মেডিসিন আছে, নাক্সভমিকা, ইগনেশিয়া, সিপিয়া, অরাম মেটালিকাম। তাহলে এইটা হচ্ছে কিনোড মেডিসিন ইনটলারেন্স অফ কন্ট্রাডিকশনে। তাহলে আপনাদের আমি রুব্রিকটাও দেখিয়ে দিলাম, রেপার্টরি যারা করেন তাদের ক্ষেত্রে এটা হেল্প হবে। রোগী সারাদিন কাঁদে, কোনোভাবেই নিজেকে সংযত করতে পারে না। রোগিনী সারাদিন কাঁদছে, নিজেকে কোনো মতে কন্ট্রোল করতে পারছে না, প্রচন্ড সংবেদনশীল, মানে সেন্সিটিভ। এমনকি ধন্যবাদ বা সান্ত্বনা দিলেও কাঁদে,
মারিয়ে আর কাঁদিস না, মারিয়ে আর করে আবার শুরু করে দিল। ঠিক আছে, বুঝতে পেরেছেন কথাটা? লোকজনের ভয়, নির্জনতায় ভয়, মানুষজনও ভয় করে, আবার একা থাকতেও ভয় করে। লাইকোপোডিয়ামের মেজাজটা কিরকম হবে রুগীটা? লাইকোপোডিয়ামের রুগী একা থাকতে ভয় পায়, আবার আবার লোকজনও পছন্দ করে না। তার মানেটা কিরকম হলো? যে লাইকোপোডিয়ামের রুগী চায় যে তার সাথে লোক থাকুক, কিন্তু তার সাথে ও যেন কিছু কথা না বলে, সেজন্য চুপচাপ থাকে, সেজন্য একটা সাইডে থাকে, তাকে যেন কোনো রকম ডিস্টার্ব না করে। খিটখিটে মেজাজ বা মন মরা ভাব, রোগী নিয়ে একলা থাকতে ভয় পায়। কম্পেয়ার বিসমাথ, ক্যারিকাপ অ্যান্ড লিলিয়াম টিক। রোগভোগ কালে রোগী অত্যন্ত উদ্ধত এবং খিটখিটে মেজাজের মনে হয়, নিজেকে শ্রেষ্ঠ মনে করে, মৃত্যু সম্পর্কিত স্বপ্ন দেখে। তাহলে লাইকোপোডিয়ামের রোগী যখন রোগগ্রস্ত অবস্থায় থাকে, তখন সে খিটখিটে মেজাজের হয়ে থাকে এবং নিজেকে সব থেকে বড় মনে করে, বিশাল মনে করে, মহান মনে করে, ও আমার কাছে এরা কেউ কিছুই না, আই এম দ্য বস। ঠিক আছে, সেই জন্য লাইকোপোডিয়ামের রোগী দেখবেন কারা? কোন অফিসের বস, ঠিক আছে, স্কুলের হেডমাস্টার, থানার সব থেকে বড় বাবু, কোর্টের একজন জাজ, মানে যারা যারা টপ টপ পজিশন গুলোতে বসে আছে, ঠিক আছে, যাদের খুব মুখ, হ্যাঁ, এবং বস লাইক অ্যাটিটিউড, তাহলে এই ধরনের লোকদের মধ্যে লাইকোপোডিয়ামের সিমটম বেশি পাওয়া যায়, এরা বেশি লাইকোপোডিয়ামের পেশেন্ট হয়। এবং তার সাথে যদি মরা মৃত লোকে যদি স্বপ্ন দেখে, তাহলে তো আর কোনো কথাই হলো না, লাইকোপোডিয়াম ওইখানে একদম চার্জ করতেই হবে। ফিজিক্যাল সিমটম: বেদনা, চেপে ধরার মতো, টেনে ধরার মতো, এবং মূলত শরীরের ডান পাশেই হয় ব্যথাগুলো। বৃদ্ধি বিকাল 4টা থেকে সন্ধ্যা 8টা পর্যন্ত। শরীরের ডান পাশে রোগের আক্রমণ অথবা বেদনা শরীরের ডান দিক থেকে বাম দিকে বিস্তার লাভ করে, যেমন গলা, বুক, পেট, লিভার, ডিম্বাশয় ইত্যাদি ইত্যাদি। বেদনা ডান থেকে বামে যায়। রোগীর একটা পা গরম, একটা পা ঠান্ডা। রাত্রেবেলা ঘুম ভাঙলে খিদে পায়। তাহলে রোগীর একটা পা গরম, একটা পা ঠান্ডা, এটা আপনি চায়না ডিজিটালিস এবং ইভিকাকেও পাবেন। রাত্রিবেলা ঘুম ভাঙলে খিদে পায়, আপনি চায়না সরিনামের ক্ষেত্রেও পাবেন। ঠিক আছে, সরি, চীনা সরিনামের মধ্যেও পাবেন। চীনা সাধারণত ছোট বাচ্চাদের, খিটখিটে প্রকৃতির বাচ্চাদের চোখের নিচে কালো কালো দাগ, বালিশে বা কোলে থাকলে নাকটা ঘুষতে ভালোবাসে, হ্যাঁ, কখনো এটা চায়, কখনো সেটা চায়। ঠিক আছে, মানে ক্যাপ্রিসিয়াসনেস, মানে ও কি চায় সে নিজেও জানে না। আবার যে জিনিসটা চাইছে ওকে দিচ্ছেন, ও ফেলে দিচ্ছে। আবার সুরিনামের ক্ষেত্রে তো বুঝতেই পারছেন, লাইকোপোডিয়াম ইজ হট পেশেন্ট এন্ড সুরিনাম ইজ চিলি। নোজ, সর্দি, সর্দিটা কিরকম? শুষ্ক প্রকৃতির, ড্রাই করে যায়, শুকনা সর্দি। রাত্রেবেলা নাকটা বন্ধ হয়ে আসে, মুখ দিয়ে নিঃশ্বাস নিতে বাধ্য হয়। কম্পেয়ার অ্যামনকাপ, নাক্সবম, সেম্বুকাস। যদি রাত্রেবেলা নাক বন্ধ হয়ে যাবার অভ্যাস থাকে, তাহলে আপনারা আজকে থেকে 4টা মেডিসিনের কথা মাথায় রাখবেন: লাইকোপোডিয়াম, অ্যামনকাপ, নাক্সবম এন্ড সেম্বুকাস নাইগ্রা। সর্দি জনিত কারণে নাক বন্ধ হয়ে আসে, শিশুরা ঘুম থেকে চমকে উঠে এবং নাক ঘষতে থাকে। নাকের গোড়ায় ও ফ্রন্টাল সাইনাসে সর্দি। আপনারা সাইনাসটা তো জানেন বুঝি ফ্রেন্ডস? ফ্রন্টাল সাইনাস, ম্যাক্সিলারি সাইনাস, এই সাইনাস গুলো আপনারা জানেন? রিপ্লাই এনিওয়ান? আপনারা কি সাইনাস গুলো কি জানেন, যে ফেসে কি কোন কোন সাইনাস থাকে? জি না স্যার। ফেসিয়াল সাইনাস গুলো দাঁড়ান দেখি, আমার এখানে ছবি কোনো কপি করা আছে নাকি। যদি থাকে আমি আপনাদেরকে হোয়াটসঅ্যাপ মেসেজ, ইউসি ডাউনলোড, স্ক্রিনশট দেখি, আমার এখানে ছবি ডাউনলোড করা ছিল, আমি একটু সংক্ষেপে বলে দিই আপনাদেরকে। সাইনাস গুলো 99999 ইউসি ডাউনলোড, স্ক্রিনশট। গাইনোকোলজির স্টাডির উপরে আমার কিছু ছিল এখানে, গাইনোকোলজিক্যাল স্টাডি ছিল যত কিছু, ছবি ডাউনলোড করা। তাহলে কি এটা পড়াতে পড়াতে একটু সাইনাসটা দেখিয়ে দেবো কি আপনাদের? আমি, আপনারা চাইলে একটু দেখিয়ে দিতে পারি। জি স্যার, জি স্যার, দেখিয়ে দেন স্যার। হোয়াটসঅ্যাপ ইমেল, হ্যাঁ, ডাউনলোড স্যার। তাহলে তো আমি এখানে সাইনাসটা দেখাই কিভাবে, আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে ইয়ে থেকে, ইউসি ব্রাউজার থেকে নিয়ে
সাইনাস। ইমেজেস, কারণ এটা আমি মুখে মুখে বলে দিতে পারবো, কিন্তু এটা মুখে মুখে বললে হবে না, এটা আপনাদেরকে দেখাতে হবে ছবিতে যে এটা ফেসিয়াল সাইনাস গুলো কিরকম কি ব্যাপার। ঠিক আছে, এটা শুধু মুখে মুখে বললে হবে না, তো ছবি দিয়ে দেখাতে হবে। নেটটা কি স্লো কাজ করছে? ইমেজ, হ্যাঁ এখানে দেখুন, এখানে কয়েকটা ছবি পাওয়া গেছে। এটা দেখুন, এই ছবিটা দেখুন, বা এই ছবি, আচ্ছা এখান থেকে দেখাই, দেখুন এই ছবিটা দেখুন। যা, এ তো ভারী নাটক করছে এটা। হ্যাঁ, তাহলে দেখুন হেলদি সাইনাস এবং আনহেলদি সাইনাস, আমার ট্যাপটাতে কিছু সমস্যা হয়েছে হয়তো। তাহলে দেখুন চোখের ভ্রুর উপরে আপনারা দেখতে পাচ্ছেন দুটো সাইনাস, চোখের ভ্রুর উপরে দেখতে পাচ্ছেন সাইনাস দুটো গর্তের মতন, নাকের দুই পাশে দুটো সাইনাস দেখতে পাচ্ছেন। তাহলে দেখুন এখানে লেখা আছে ফ্রন্টাল সাইনাস, কপালে যেটা আছে ফ্রন্টাল সাইনাস, এবং চোখের উপরে নাকের পাশে স্ফেনয়েড সাইনাস আছে, নাকের দুই পাশে পয়েডাল সাইনাস। ঠিক আছে, এবং মিডিলে যে লাইনটা আছে সেটা হচ্ছে মিড লাইন। তাহলে আপনারা দেখতে পাচ্ছেন ছবিটাতে সাইনোসাইটিস, ইনফ্লামেশন সাইনোসাইটিসের ছবিটা। তাহলে আমাদের নাকের সাথে এটার কানেকশন, এই ফাঁকা জায়গাগুলো সাধারণত বায়ুতে পরিপূর্ণ থাকে, এবং তাতে যদি কোনো রকমের প্রদাহ যদি সৃষ্টি হয় তাহলে সেটাতে ওরকম মিউকাস গুলো জমে গিয়ে সর্দির আকার ধারণ করে। ঠিক আছে, এই সর্দি ধারণ করে। তাহলে এটাতে যখন আপনি দেখতে পাচ্ছেন এই ফাঁকা গর্তগুলোতে, মানে আপনার স্ক্রিনের বাম সাইডে যেটা দেখতে পাচ্ছেন ফাঁকা আছে, এবং একই জায়গাগুলো আপনার স্ক্রিনের ডান সাইডে যেটা দেখতে পাচ্ছেন একটু ইয়েলো ইয়েলো ওই ক্যাভিটি গুলোতে ফ্লুইড জমে আছে, তাহলে ওটা এখানে কি সর্দি জমে আছে প্রদাহজনিত কারণে। ঠিক আছে, তাহলে এইখানে এই ফাঁকা জায়গাগুলো যেগুলো বায়ু দ্বারা পূর্ণ থাকে, এখানে যদি আপনার সর্দি দিয়ে যদি পূর্ণ হয়ে যায় তাহলে এটাকে বলা হচ্ছে সাইনোসাইটিস। তাহলে আশা করি এখানে একটু স্ক্রিনটা খুব ভালো পারফরমেন্স দিল না, তারপরে আমি আশা করি দেখাতে পেরেছি। যাই হোক, আমরা ডিটেল যখন অ্যানাটমি ফিজিওলজি পড়াবো আমরা তখন ওগুলো আবার দেখাবো। সর্দি জনিত কারণে, আচ্ছা নাকের গোড়ায় ও ফ্রন্টাল সাইনাসে, মানে নাকের দুই পাশে যে দেখালাম আপনাদেরকে ইথময়েডাল সাইনাস, ম্যাক্সিলারি সাইনাস মানে নাকের দুই পাশে, এবং ফ্রন্টাল মানে কপালের উপরে ভ্রুর উপরে যে জায়গাটা আছে, এই জায়গাটাতে সর্দি জমে আছে। তাহলে সর্দি জমে থাকলে লক্ষণটা কি হবে? ওটা একদম টন টন করবে, ভারী মনে হবে, সামনের দিকে মাথাটা নিচু করলে মনে হবে যেন ছিঁড়ে পড়ে যাচ্ছে, নাকে মামড়ি জমে, এবং সেটা রাবারের ছিপির মতন একদম সেটে থাকে, লেগে থাকে। কম্পেয়ার কেলিবায়া এন্ড টিক্রিয়াম মারুম ভারুম। ঠিক আছে, তাহলে এই পয়েন্টে ক্লিয়ার হয়ে গেছে যে সর্দি রাত্রেবেলা নাকটা বন্ধ হয়ে আসে, মুখ দিয়ে নিঃশ্বাস নিতে বাধ্য হয়। কম্পেয়ার অ্যামনকাপ নাক্সবম স্যাম্বুকাস, সর্দি জনিত কারণে নাক বন্ধ হয়ে আসে, শিশুরা ঘুম থেকে চমকে উঠে নাক ঘষতে বাধ্য হয়, নাকের গোড়ায় এবং ফ্রন্টাল সাইনাসে সর্দি জমে থাকে, নাকের মামড়ি জমে এবং সেটা রাবারের ছিপির মতন সেটা থাকে। গলা দেখুন, থ্রট। ডিপথেরিয়া, গলনালী লালচে বাদামি বর্ণ ধারণ করে। পেশেন্টকে মুখটা হা করতে বলবেন, জিহ্বাটা বাইরের দিকে বের করতে বলবেন, এবং তার সাথে পেশেন্টকে শব্দ করতে বলবেন এ। পেশেন্টটা জিভটা বের করে শব্দ করবে, তার মানে দেখা যাচ্ছে কি জিভটা তখন বাইরের দিকে বেশি প্রোট্রুড হবে, এবং দেখতে পাবেন জিহ্বার পিছনে গলার ভিতরের দিকটাতে ওখানে একটা লালচে বাদামি মানে রং ধারণ করেছে ডিপথেরিয়াতে। তাহলে ডিপথেরিয়ার সংক্রমণটা কিরকম হয়? সবার প্রথম ডান টনসিলটা আক্রমণ হয়, তারপরে বাম দিকে ইনফেকশনটা ছড়িয়ে যায়, অথবা নাক সবার প্রথম আক্রান্ত হলো, তারপরে ধীরে ধীরে ডান টনসিলটা আক্রমণ হলো। ঠিক আছে, তাহলে রোগ আক্রান্ত হচ্ছে ডান টনসিল, দেন বাম টনসিল, অথবা সবার প্রথমে নাক তারপরে ডান টনসিল। ঘুম থেকে ওঠার পর
এবং ঠান্ডা পানীয় পান করলে রোগ লক্ষণ বৃদ্ধি পায়। পেশেন্ট, ডিপথেরিয়ার পেশেন্ট যখন দেখবেন টনসিলিভাবে এফেক্টেড হয়ে গেছে, তাহলে তার কষ্টটা ঘুমটা ভাঙার পর বা ঠান্ডা জল পান করলো এরকম তাহলে বৃদ্ধি হচ্ছে। কিন্তু আবার যদি গরম জল পান করলে যদি বৃদ্ধি হয় তাহলে ল্যাকেসিস, এবং ল্যাকেসিসের ক্ষেত্রে লাইকোর ক্ষেত্রে যেমন ডান থেকে বামে, ল্যাকেসিসের ক্ষেত্রে বাম থেকে ডানে। GI symptom is very important for lycopodium. সবকিছু স্বাদ টক মনে হয়, যা খাচ্ছে সবকিছু টক মনে হচ্ছে, মুখটা টক হয়ে আছে। ঢেকুর, বুক জ্বালা, মুখ দিয়ে জল ওঠা এবং বমি। শীত ও উষ্ণ অবস্থার মাঝে, চিল স্টেজ এন্ড হিট স্টেজের মাঝে এটা, বা ওটা বাদ দিন ওই লাইনটা, ওটা কোনো ব্যাপার নয়। যে যেরকম পারবেন আপনাদের মতো করে বুঝে নেবেন, খালি মনে রাখবেন সবকিছু স্বাদ টক মনে করবে। সেটা কি ঢেকুর উঠলো টক ঢেকুর, বুক জ্বালা করলো টক ভাব, মুখ দিয়ে জল ওঠা এবং বমি, সবকিছু যেন টক মনে হয়। রাক্ষসী ক্ষুধা, যত খায় তত চায়, খাবার না খেলে মাথা ব্যথা ধরে যায়। তাহলে লাইকোপোডিয়ামের পেশেন্টের মধ্যে দেখা যাচ্ছে রাক্ষসী ক্ষুধা, যত খাচ্ছে তত চাইছে আরো আরো আরো, মোর এন্ড মোর। খাবারটা না খেলে মাথা ব্যথা হয়ে যাচ্ছে। পাকস্থলী সংক্রান্ত ব্যাধি, পেটে প্রচন্ড গ্যাস জমা হয়, পেটটা ভরা ভরা ভাব, পেটটা যেন একদম ভরে আছে, ফাঁপ ধরে আছে। হ্যাঁ, হাত দিয়ে যদি বাজান তাহলে দেখবেন ঢপ ঢপ শব্দ হচ্ছে। তাহলে এখানে হাত দিয়ে বাজানোর নিয়মটা কি? সর্বপ্রথম পেটের উপরে একটা হাত আপনি রাখুন পেশেন্টের, এবার আপনার হাতের উপরে আপনি ঠোকা দিতে থাকুন, দেখুন ঢপ ঢপ শব্দ হচ্ছে কিনা। ঠিক আছে? পাকস্থলী সংক্রান্ত ব্যাধি, পেটে প্রচন্ড গ্যাস জমা হয়, পেটটা ভরা ভরা ভাব, খুব ক্ষুধা, কিন্তু কয়েক গ্রাস খেলেই যেন মনে পর্যন্ত ভর্তি হয়ে গেছে। লাইকোপোডিয়ামের পেশেন্টের যেমন একটা ফেজে এরকম আছে, যত খাচ্ছে তত চাইছে, না খেলে মাথা ব্যথা ধরে যাচ্ছে। কিন্তু আবার লাইকোপোডিয়ামের পেশেন্ট, রেড লাইন সিমটম এখানে কালো রঙের দেওয়া আছে, কিন্তু কয়েকবার খেলো তাতেই মনে হচ্ছে যেন গলা পর্যন্ত পেটটা ভরে গেছে, এবং পেটটা ফাঁপা ফাঁপা ভাব, পেট ভুটভাট করে, গড়গড় করে শব্দ হয়, কোঁ কোঁ করে শব্দ হয়, পেট ডাকে, এবং গ্যাস তল পেটেই অধিক। তাহলে পেট গ্যাসটা কি তল পেটে অধিক। ঢেকুরেও পেট ফাঁপা আরাম হয় না, এবং ঢেকুর দিলেও পেট ফাঁপাটা আরাম হচ্ছে না। তাহলে এবার দেখুন, তল পেটে গ্যাস বেশি লাইকোপোডিয়াম, উপরের পেটে গ্যাস বেশি কার্বোভেজ, এবং গোটা পেট জুড়ে যদি গ্যাস হয় তাহলে চায় না। ঠিক আছে? তাহলে ঊর্ধ্ব পেটে লাইকোপোডিয়াম, তল পেটে লাইকোপোডিয়াম, ঊর্ধ্ব পেটে কার্বোভেজ, সমগ্র পেটে চায় না। ঢেকুরও আরাম হয় না লাইকোপোডিয়ামের পেশেন্টের, গ্যাসের সমস্যা নিয়ে এসছে, ঢেকুর হচ্ছে, ঢেকুর দিলে আরাম হচ্ছে না, আরাম হচ্ছে না। ঠিক আছে? এবং চায়নাতেও এই লক্ষণটা আছে। তাহলে পার্থক্যটা কি হলো? তাহলে চায়নার পার্থক্যটা হলো এটাই যে চায়নাতে আপনার কি বলে, সমগ্র পেটে গ্যাস, এবং লাইকোপোডিয়ামের তল পেটে গ্যাস। আহারের পর আলস্য ও ঘুম ঘুম ভাব, খাবার ঘুম ঘুম ভাব লাগে, নাক্সভোমে এই লক্ষণটা আছে। কোষ্ঠকাঠিন্য, কনস্টিপেশনের ক্ষেত্রেও লাইকোপোডিয়াম ভেরি ইম্পর্টেন্ট মেডিসিন। কিরকম কোষ্ঠকাঠিন্য দেখুন এখানে, যৌবনের সূচনা কাল থেকে, মানে পিউবার্টি, যখন তার যৌবন লক্ষণগুলোর উন্মেষ ঘটছে সেই সময়টাতে, যৌবনের সূচনা কাল থেকে কনস্টিপেশন, শেষবার সন্তান প্রসব করার পর থেকেই কনস্টিপেশন, বাড়ি থেকে দূরে কোথাও ভ্রমণ করতে গেছে তাতেও কনস্টিপেশন, নবজাতক শিশুদের কনস্টিপেশন, কোষ্ঠকাঠিন্য তৎসহ বারংবার নিষ্ফল মলত্যাগ, মলত্যাগকালে মলদ্বারটা সংকুচিত হয় এবং কিছুটা মল বেরিয়ে আসে, এবং এইভাবে অশ্বরোগ তৈরি হয়। লাইকোপোডিয়ামের ক্ষেত্রে পাইলসটা তখনও তৈরি হয়নি, হবে হবে ভাব। ঠিক আছে? তাহলে কিরকম কনস্টিপেশনটা হচ্ছে কি, পিউবার্টির সময় কনস্টিপেশন, সন্তান প্রসব করার পরে কনস্টিপেশন, বাড়ি থেকে দূরে কোথাও ভ্রমণ করতে গেছে, বেড়াতে গেছে, সেখানে গিয়ে কনস্টিপেশন, নবজাতক শিশুর কনস্টিপেশন তার সাথে বারবার পায়খানার বেগ, এবং পায়খানাতে মলত্যাগ করার সময় মলদ্বারটা চুপসে ছোট হয়ে আসে এবং কিছুটা মল বেরিয়ে আসে, পুরোটা বের হয় না। আর এভাবেই চলতে চলতে অশ্বরোগের তৈরি হয়। হার্নিয়া, ডান পাশে হার্নিয়া, অনেক শিশুর হার্নিয়া লাইকোপোডিয়ামে সম্পূর্ণ সেরে যায়। আমি আমার ক্লিনিকে দেখেছি, আমার অনেকগুলো ছোট ছোট বাচ্চা হার্নিয়া নিয়ে এসেছে, কোন দিকে, রাইট সাইডে। আমি শুরু করে দিয়েছি লাইকোপোডিয়াম 0/1, 0/2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 এটসেট্রা। আমি দেখেছি লাইকোপোডিয়াম দিয়েই অনেক রোগী আমার সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে, আমাকে অন্য কিছু আর ভাবতেই হয়নি। খালি জিজ্ঞাসা করেছি বাচ্চাটা কিরকম, বাচ্চাটা খুব রাগী খিটখিটে প্রকৃতির। হ্যাঁ, সকালবেলা যখন ঘুম থেকে উঠে, ঠিক আছে, কি লাথি মারে, ক্যান ক্যান করে। কি খেতে পছন্দ করে? ও মিষ্টি চকলেট ফকলেট খেতে বেশি পছন্দ করে, চলো লাইকোপোডিয়াম দাও।
প্রসাবে বালির মতো দানা দানা লাল তলানি পড়ে শিশুদের কাঁথায়। শিশুদের কাঁথাটা যখন দেখা যাচ্ছে কি লাল তলানি পড়ে গেছে, ফসফরাস আছে এই লক্ষণ। শিশুরা প্রস্রাবের আগে চিৎকার করে ওঠে, ব্রেকেটে বোরাক্স। বাচ্চারা যদি পেচ্ছাপ করার আগে চিৎকার করে ওঠে বা ব্যথা পায় বা কষ্ট পায়, এই ধরনের রোগীকে আমি স্পেসিফিক ভাবে বোরাক্স ইউজ করি। বোরাক্সটা ফেল করলে আমি এই ক্ষেত্রে লাইকোপোডিয়ামের কথা চিন্তা ভাবনা করি। তবে আপনারাও এটা করবেন, এরকম কোনো বাধ্যবাধকতা নেই। আপনারা আমার যা করি তার বিপরীত করতে পারেন, খালি দেখবেন লক্ষণটা মিলছে কিনা। ডান কিডনি প্রদেশে ব্যথা, ডান দিকের কিডনিতে ব্যথাতে মেডিসিন হচ্ছে লাইকোপোডিয়াম, এবং বামে ব্যথা হলে বারবেরিস। এখানে আরো দুটো মেডিসিন অ্যাড করছি। ডান কিডনিতে ব্যথা লাইকোসারসাবেরিলা, আর বাম কিডনিতে ব্যথা হচ্ছে বারবেরিস এন্ড ট্যাবেকাম। মেল জেনিটালিয়া, ধ্বজভঙ্গ। ধ্বজভঙ্গ মানে তো বুঝতে পারছেন, ইম্পর্টেন্সি, লিঙ্গের উদ্রেক হচ্ছে না। যুবকদের ধ্বজভঙ্গ অতিরিক্ত যৌনক্রিয়া অথবা হস্তমৈথুন জনিত ধ্বজভঙ্গ। লিঙ্গটা শিথিল, ঠান্ডা, ছোট। বৃদ্ধ লোকেদের প্রচন্ড সঙ্গম ইচ্ছা, কিন্তু লিঙ্গোদ্রেক অসম্পূর্ণ। বয়স্ক লোকেদের প্রচন্ড সহবাসে ইচ্ছা, কিন্তু তার দাঁড়ায় না। সহবাসকালে ঘুম আসে, যখন সহবাস করতে যাচ্ছে সেই সময়টাতে ঘুম আসছে। এখানে ইম্পর্টেন্ট আরো একটা মেডিসিন আছে, দ্যাট ইজ ব্যারেটেকাম। বীর্যপাত ঘটে অতি দ্রুত। দেখুন আমি এই লক্ষণটা আপনাদেরকে রেপোর্টে দেখাচ্ছি। রেপোর্টে দেখাচ্ছি। মেল জেনিটালিয়া, sexual desire increased sexual desire increased accompanied by এই রুব্রিকটা তো বুঝে পাচ্ছি না কেন। ও না, সরি, আমি যে রুব্রিকটা দেখাতে চাইছিলাম সেটা অন্য রুব্রিক। স্লিপ, SLEEPI, sleepiness, position during। সহবাসের সময় ঘুম আসে, দেখেন এখানে, হ্যাঁ, যখন পেশেন্ট সহবাস করে সেই সময়টাতে ঘুম আসে, দেখেন। স্লিপিনেস, পজিশন ডিউরিং। দেখুন এখানে লাইকোপোডিয়াম মেইন মেডিসিন, এবং তার সাথে আরো একটা মেডিসিন আছে, দ্যাট ইজ ব্যারাটেকাম। সুতরাং যদি সহবাসের সময় ঘুম ঘুম ভাব আসে, তাহলে আপনারা এটা এর সাথে কম্পেয়ার করে নেবেন। তাহলে সহবাসকালে ঘুম ঘুম ভাব, বীর্যপাত ঘটে অতি দ্রুত। ফিমেল জেনিটালিয়া, জনিদ্বারের শুষ্কতা, জ্বালা। জনিদ্বারটা শুষ্ক হয়ে থাকবে, জ্বালা। সঙ্গমকালে এবং সঙ্গমের পরে জ্বালাটা বৃদ্ধি পাচ্ছে। মহিলাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সহবাস করা হয়ে গেল, তারপরে দেখা যাচ্ছে প্রচন্ড জ্বালা। কম্পেয়ার উইথ লাইসিনের সাথে আপনারা এটা কম্পেয়ার করুন। জনিদ্বার থেকে সশব্দে বায়ু নির্গমন হয়, যাকে বলা হচ্ছে ফাইসোব্যাট্রা। জনিদ্বার থেকে, যেমন আমার কি বলে, যেমন মলদ্বার থেকে বায়ু নির্গত হয়, পাত বলি যেটাকে আমরা, তো জনিদ্বার থেকে যদি ওই ধরনের নির্গত হয় বায়ু, তাহলে সেটাকে বলা হচ্ছে ফাইসোব্যাট্রা। প্রত্যেকবার মল থেকে সময় জনিদ্বার থেকে রক্তপাত ঘটে। মনে করুন একটা পেশেন্টের মেট্রোরেজিয়া, জরায়ুর রক্তপাত হচ্ছে, ঠিক আছে, বা ঋতুস্রাব বা মেনোরেজিয়া কিছু একটা হচ্ছে। যখন দেখা যাচ্ছে যে মলত্যাগ করতে যাচ্ছে, তখনই দেখা যাচ্ছে কি তার রক্তপাত ঘটছে, তাহলে লাইকোপোডিয়াম। মনে হয় ভ্রূণ পেটের ভিতরে ডিগবাজি খাচ্ছে। গর্ভবতী মায়েদের ক্ষেত্রে দেখা যাবে কি, পেটের ভিতরে যে বাচ্চাটা আছে ও যেন লাফালাফি করছে, ডিগবাজি খাচ্ছে। রেসপিরেটরি সিস্টেম নিউমোনিয়া, অবহেলিত বা যে সমস্ত নিউমোনিয়া রোগীদের ঠিকঠাক চিকিৎসা হয়নি, অর্থাৎ কুচিকিৎসা হয়েছে, তাদের জন্য বিশেষ উপযোগী। নিউমোনিয়ার যে পেশেন্টদের অ্যালোপ্যাথিক, আয়ুর্বেদিক, ইউনানি ইত্যাদি সিস্টেমে যখন দেখা যাচ্ছে যে ওকে এলোপাথাড়ি করে চিকিৎসা করা হয়েছে, রোগটা আরাম হয়েছে কিন্তু সেরে যায়নি, তাহলে সেই ক্ষেত্রে লাইকোপোডিয়াম আমরা ইউজ করতে পারি। বিশেষত ডান ফুসফুসের নিম্নাঙ্গ আক্রান্ত হয়। লাইকোপোডিয়ামের ক্ষেত্রে হয় কি, রাইট লাংয়ের লোয়ার লোব, নিচের অংশটা আক্রান্ত হচ্ছে। ইহা কফ উৎপাদন বন্ধ করতে এবং তাড়াতাড়ি কফ তুলে ফেলে পরিষ্কার করে দিতে সাহায্য করে। নিউমোনিয়া হয়েছে, ভালো মতো চিকিৎসা হয়নি, ডান ফুসফুস আক্রান্ত,
একটু একটু কফ এখনো আছে, লাইকোপোডিয়াম প্রয়োগ করলে কি হবে, কফ তৈরি আর হবে না এবং যেটা জমে আছে সেটাকে বের করে দিতে সাহায্য করবে। কাশিটা হচ্ছে গভীর, মনে হয় যেন শূন্য গর্ভ থেকে আসছে, মানে একদম ঢেউ ঢেউ করে কাশছে, কাশিটা কিরকম আমাদের ভিতর থেকে আসছে, খুশখুশে কাশি কিরকম। কিন্তু লাইকোপোডিয়ামের ক্ষেত্রে কিরকম, একদম রীতিমতো ডিপ কাশি, যেন মনে হচ্ছে অনেক গভীর থেকে কাশিটা আসছে। এরকম কাশির শব্দ আপনারা শুনলে বুঝতে পেরে যাবেন যে কোনটা লাইকোপোডিয়ামের। এটা হচ্ছে মাইন্ডসেট করতে হবে। এমনকি অনেক কফ উঠলেও সামান্য উপশম হয়, কাশিটাতে হচ্ছে গভীর কাশি, সামান্য কফ উঠছে, তাতে দেখা যাচ্ছে যে একটা সামান্য উপশম হচ্ছে, অনেক কফ উঠলেও দেখা যাচ্ছে সামান্য উপশম হচ্ছে। লাইকোপোডিয়ামের কমপ্লিমেন্টারি জয়েডাম পূর্ববর্তী ঔষধ, মানে লাইকোপোডিয়ামের পূর্ববর্তী ওষুধ ইত্যাদি পরে লাইকোপোডিয়ামের আগে যে ওষুধগুলো কাজ করে সেটা হচ্ছে ক্যালকেরিয়া, কার্বোভেজ, ল্যাকেসিস। এখানে সালফারটা ঢুকানো হয়েছে, এটা একটা টাইপিং মিস্টেক বলুন আর যাই বলুন, এই সালফারটা হবে না, যে আমি নোটটা যখন আপনাকে দেব এটা এডিট করে দেব ইত্যাদির পরে লাইকোপোডিয়াম ভালো কাজ করে। তারপরে কাজ করে ভালো কার্বোভেজ, ক্যালকেরিয়া, ল্যাকেসিস ইত্যাদির পরে। পেঁয়াজ, রুটি, মদ্য, ধূমপান বা তামাক চিবানোর কুফল দূরীকরণে আর্সেনিক অ্যালবামের সাথে তুলনা করা যায়। যেমন পেঁয়াজ খেয়ে, রুটি খেয়ে, মদ পান করে, ধূমপান করে বা তামাক চিবিয়ে চিবিয়ে খেয়ে যদি কোনো রোগ ব্যাধি হয় তাহলে আর্সেনিক অ্যালবা এখানে খুব উৎকৃষ্ট ওষুধ। তাহলে এই ক্ষেত্রে লাইকোপোডিয়ামের সাথে এর তুলনা করা যায়। ঠিকঠাক লক্ষণ না মিললে পুরাতন রোগে লাইকোপোডিয়াম দিয়ে চিকিৎসা শুরু না করাই ভালো, অন্য কোনো অ্যান্টিসেপ্টিক আগে প্রয়োগ করা উচিত, তারপরে লাইকোপোডিয়াম প্রয়োগ করা উচিত। ইহার ক্রিয়া দীর্ঘস্থায়ী ও সুগভীর এবং ঠিকঠাক কাজ করে গেলে বারংবার ডোজ প্রয়োগ করার কোনো দরকার হয় না। তো ফ্রেন্ড, লাইকোপোডিয়ামটা আমি আপনাদেরকে বলেই দিলাম। তাহলে আমি এখানে বেশি গুরুত্ব যেটা দিয়েছি লাইকোপোডিয়ামের, সেটা হচ্ছে এর থিমটাতে মনে থাকে যেন লাইকোপোডিয়াম হচ্ছে গরম কাতর, পিপাসাহীন বা পিপাসাযুক্ত, পছন্দ করে গরম গরম খাবার, মিষ্টি জাতীয় খাবার, রোগগুলো ডান দিকে আক্রমণ হয়। লাইকোপোডিয়ামের পেশেন্ট রোগা দুর্বল কিন্তু বুদ্ধিমান প্রকৃতির, শরীরের উপর অংশটা রোগা, নিচের অংশটা ফোলা ফোলা, রোগগুলো ডান দিকে আক্রমণ করে তারপরে বাম দিকে যায়। লাইকোপোডিয়ামের পেশেন্ট পড়তে ভালোবাসে, নলেজ গেইন করতে ভালোবাসে, ঠিক আছে, এবং এরা হচ্ছে শক্তের ভক্ত, নরমের জম। আই হোপ লাইকোপোডিয়াম ইজ কমপ্লিট। এবার আপনারা যদি কেউ কিছু বলতে চান আপনারা বলতে পারেন। আমি আপনাদের আজকে কোশ্চেন অ্যান্সারের জন্য টাইম দেবো অনলি 10 মিনিটস, বিকজ 10:30 বেজে গেছে, খাওয়া দাওয়া করতে হবে এখন আমাকে। বলুন বন্ধুরা, লাইকোপোডিয়াম আপনাদের বোধগম্য হয়েছে না হয়নি? আলহামদুলিল্লাহ স্যার, একটা চিত্র ভাসতেছে। হ্যাঁ, ঠিক, আমি এটাই চেয়েছি, একটা চিত্র, একটা ছবি, একটা পোর্ট্রেট আপনাদের চোখে ভাসানো, যেন আপনারা ক্লিনিক্যাল যখন কাজ করতে যাবেন তখন যেন কোনো রকমের অসুবিধা বোধ না করেন। ধন্যবাদ গুরুত্বপূর্ণ মতামত দেওয়ার জন্য। কেউ? হ্যালো, এনিওয়ান? শোনা যাচ্ছে না আতিকুল্লাহ, মিনমিন করে আওয়াজটা আসছে। হ্যালো, শোনা যাচ্ছে না ঠিকঠাক, বলো। এমডি বলুন বলুন। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি এতদিন লাইকোপোডিয়াম সম্পর্কে জানতাম স্যার চিলিকোসিন, শীতটা তো স্যার। না না, স্যার এই গরম দেখুন অ্যাকচুয়ালি এখানে আমি একটা কথা বলি, আমি যে লাইকোপোডিয়াম এখানে যে হট বললাম এটা হচ্ছে অ্যাকিউটের ক্ষেত্রে, এটা হচ্ছে স্ট্রিক্টলি আপনার মানে এটাকে মেনে চলতে হবে। এবার আপনি যদি রেপার্টরিতে যান, জেনারেল হিট, ল্যাক অফ ভাইটাল হিট, এটা যদি রেপার্টরিতে যদি আপনি খোঁজেন তাহলে এখানে লাইকোপোডিয়াম আছে কিনা দেখি। লাইকো, হ্যাঁ এখানেও লাইকো আছে। লাইকোপোডিয়াম ক্রনিক স্টেজে চিনি হতে পারে, হ্যাঁ, বাট মেইনলি লাইকোপোডিয়াম ইজ হট পেশেন্ট ব্রাদার। আপনি যদি কেন রেপার্টরি খোঁজেন, যদি চিলি গ্রুপের মেডিসিন গুলো যদি দেখেন,
তাহলে ওখানে লাইকোপোডিয়াম পাবেন আপনি সেকেন্ড গ্রেড। আর কেউ? বলুন আর কেউ কিছু? স্যার সুন্দর আলোচনা হয়েছে স্যার, ক্লিয়ার আজকে বোঝা যাচ্ছে, মানে কিছু বুঝতে আচ্ছা পারছি ধন্যবাদ, স্যার। গুরুত্বপূর্ণ। আচ্ছা মানে অ্যাকচুয়ালি কি আমি চাই যে এটা আপনারা অ্যাপ্লাই করার জায়গাটা ক্লিয়ার হোক, বুঝতে পেরেছেন কথাটা? জি আপনারা স্যার। ক্লিনিকে বসে যে মেডিসিন গুলোকে অ্যাপ্লাই করবেন শর্টকাটে এবং অল্প সময়ের মধ্যে কোন কোন ফিচার গুলো দেখবেন সেই বিষয়গুলো ক্লিয়ার করাটা আমার এখানে, আমার কাছে এটার গুরুত্বটা বেশি, এটার উপরে বেশি গুরুত্ব আরোপ করেছি আমি। জি স্যার। আচ্ছা, গুরুত্বপূর্ণ মতামত দেওয়ার জন্য ধন্যবাদ। আর কেউ? স্যার আর কেউ মনে হয় প্রশ্ন করবে না স্যার, তাহলে আপনি স্যার রেস্ট করেন। আচ্ছা জি স্যার। আচ্ছা, তাহলে আমি তাহলে এখান থেকে আপনাদের লেকচার তাহলে আমি আজকের কমপ্লিট করলাম, তাহলে আমাকে অনুমতি দিন। আসসালামু জি আলাইকুম স্যার। ওয়া রাহমাতুল্লাহ। কথা হবে রবিবার। জি, স্যার ভালো থাকবেন ওয়ালাইকুম সালাম, রবিবারে কথা হবে আবার ইনশাআল্লাহ। ওকে বাই। স্যার। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ স্যার। তো আমরা সবাই সুন্দরভাবে ক্লাস করলাম, সবাই ক্লাসে উপস্থিত থাকার জন্য ধন্যবাদ। সালাউদ্দিন স্যার, জি স্যার আমি তো আজকে পুরো ক্লাসটা শুনতে পারলাম না, পারছি অর্ধেক, এটা ব্যস্ত ছিলাম। এই ভিডিওটা আমরা ইউটিউব চ্যানেলে আপলোড করে দেব ইনশাআল্লাহ। জি দিয়েন স্যার, দিয়েন।